প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের পথের দাবি চ্যাপ্টারটি রয়েছে এবং এই পথের দাবি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমি এখান থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী পেয়েছি, যেটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। আর আমি এটাও জেনেছি অনেক স্কুলেই রয়েছে যেটা প্রজেক্ট দিয়েছে লেখকের নিয়ে, যেটা পথের দাবি থেকে দিয়েছে। হয়তো কবিতাটা লিখলে, যিনি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার নিয়ে কিছু লিখলে তো কী লিখবে তা আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমার ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তোমাদের অনেক কাজে লাগবে। দেখো, ভূমিকা। প্রথমেই তোমরা প্রজেক্টের ওপরে লিখবে ভূমিকা। এটা বিশেষ করে প্রজেক্ট বানানোর জন্য কিন্তু খুবই ভালো একটা ভিডিও। ভূমিকা দিয়ে লিখবে, যেখানে ধরো বই তো লেখাই রয়েছে, আমার শৈশব ও যৌবন ঘোর দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। অর্থের অভাবেই আমার শিক্ষালাভের সৌভাগ্য ঘটেনি। পিতার নিকট হতে অস্থির স্বভাব ও গভীর সাহিত্যানুরাগ ব্যতীত আমি উত্তরাধিকার সূত্রে আর কিছুই পাইনি। পিতৃদত্ত প্রথম গুণটি আমাকে ঘর ছাড়া করেছিল। আমি অল্প বয়সেই সারা ভারত ঘুরে এলাম। আমার পিতা দ্বিতীয় গুণের ফলে জীবন ভরে শুধু স্বপ্ন দেখেই গেলাম। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের সম্পর্কে কথা কিন্তু বলেছেন। অস্থির স্বভাব কিন্তু সাহিত্যানুরাগী এবং স্বপ্নপ্রবণ পিতার সন্তান শরৎচন্দ্র 1876 খ্রিস্টাব্দে 15 সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবনমোহিনী দেবী। তারপরে তার শৈশব ও ছাত্র জীবন সম্পর্কে তোমরা কিছু একটু লিখবে। শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাড়া। শৈশবে তিনি খুবই দুরন্ত ছিলেন। দেবানন্দপুর তার জন্মস্থান হলেও আর্থিক অনটনের কারণে সেখানে তার বেশি দিন থাকা হয়ে ওঠেনি। ভাগলপুরে বসবাসকারী শরৎচন্দ্রের মামারা ছিলেন সম্পন্ন গৃহস্থ। বালক শরৎচন্দ্রকে চলে আসতে হয় মামার বাড়িতে। ভাগলপুর থেকে ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1889 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র দেবানন্দপুরে আসেন এবং ভর্তি হন হুগলি ব্রাঞ্চ স্কুলে। কিন্তু কয়েক বছর পরে অভাবের তাড়নায় শরৎচন্দ্রের পিতা মতিলাল সপরিবারে ভাগলপুরে চলে এলে হুগলি ব্রাঞ্চ স্কুলে শরৎচন্দ্রের লেখাপড়ার ছেদ ঘটে। ভাগলপুরে এসে তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলে কিন্তু তার ভর্তির ব্যবস্থা করা হয়। সেখান থেকে 1894 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। তারপরে এফএ ক্লাসে ভর্তি হলেও আর্থিক কারণে পরীক্ষা দেওয়া হয়নি। 1896 খ্রিস্টাব্দে তার প্রাতিষ্ঠানিক বিদ্যাচর্চার সমাপ্তি ঘটে। ভাগলপুরে বসবাস করার সময়ই তার সাহিত্যচর্চার সূত্রপাত হয়। সেখান থেকে থাকতেই তিনি বেশ কিছু গল্প উপন্যাস রচনা করেছিলেন, কিন্তু সেগুলো মুদ্রিত হয়নি। শুধু সাহিত্যচর্চা নয়, ভাগলপুরে থাকাকালীন তিনি গান বাজনা অভিনয়ের চর্চা শুরু করেন। আদমপুর ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। ভাগলপুরে তার অস্থির চিত্ততার প্রকাশ্য লক্ষ্য করা যায়। তিনি দু একটি চাকরিতে যোগ দিলেও তাতে মন বসাতে পারেননি। একবার সন্ন্যাসী হয়ে বিভিন্ন স্থানে ভ্রমণও করেছিলেন। এরপরে আমরা জেনে নেব ওনার কর্মজীবন ও সাহিত্য জীবন নিয়ে। 1903 খ্রিস্টাব্দে ভাগ্য অন্বেষণের জন্য তিনি রেঙ্গুনে চলে যান। যাওয়ার আগে কুন্তলীন গল্প প্রতিযোগিতায় মন্দির নামে একটি গল্প পাঠিয়ে দেন, কিন্তু লেখক হিসেবে তিনি নিজের নামের পরিবর্তে দিয়েছিলেন তার এক মামা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নাম। শরৎচন্দ্রের এই মন্দির গল্পটি সে বছর কুন্তলীন পুরস্কারে সম্মানিত হয়। এটি শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা। কর্মসূত্রে তিনি রেঙ্গুনে প্রায় 10 বছর ছিলেন। প্রবাসী থাকলেও সে সময় বাংলা সাহিত্যে
পাঠক মহলে কিন্তু কথাশিল্পী হিসেবে তিনি সুপরিচিত হয়ে ওঠেন। তার লেখা বড় দিদি যখন ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তখন প্রথম সংখ্যাগুলিতে লেখকের নাম ছিল না। অনেকেই সেটাকে রবীন্দ্রনাথের লেখা বলে ভুল করেছিলেন। একে একে বিন্দুর ছেলে, রামের সুমতি, পথ নির্দেশ, বিরাজ বউ, পণ্ডিত মশাই, পল্লী সমাজ প্রভৃতি প্রকাশের ফলে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাশিল্পী হিসেবে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন। 1916 খ্রিস্টাব্দে তিনি রেঙ্গুন থেকে পাকাপাকিভাবে কিন্তু দেশে ফিরে আসেন এবং লেখাই হয়ে ওঠে তার জীবনের একমাত্র জীবিকা। তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসের নাম রয়েছে শ্রীকান্ত, যেই উপন্যাসটি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই একবার যেয়ে দেখে নেবে, খুবই ভালো একটা উপন্যাস। শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র নিজের জীবনী, নিজে এতগুলো বছর কাটিয়ে আসা ওনারই সব কিছু কিন্তু লিখেছেন, অর্থাৎ ওনারই আত্মজীবনী শ্রীকান্ত কিন্তু নিজেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা কিন্তু খুবই ভালো একটা উপন্যাস। তোমরা কিন্তু না দেখে থাকলে অবশ্যই একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, খুবই ভালো লাগবে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে তোমরা অনেক কিছু জানতেও পারবে। এছাড়া রয়েছে চরিত্রহীন, গৃহদান, দত্তা, দেবদাস, শেষ প্রশ্ন, বিপ্রদাস, দেনা পাওনা, পথের দাবি, এগুলো খুবই ভালো। সদস্য সাহিত্য, নারীর মূল্য প্রভৃতি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। ছোট গল্প অপেক্ষায় উপন্যাসের দিকে কিন্তু শরৎচন্দ্রের ঝোঁক ছিল বেশি, সেজন্য তার ছোট গল্পের সংখ্যা বেশ কম। সংখ্যায় কম হলেও তার ছোট গল্পগুলিও কিন্তু কালোত্তীর্ণ রচনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ প্রসঙ্গে মহেশ, অভাগীর স্বর্গ এবং একাদশী বৈরাগী এই তিনটি গল্পের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। তার রাজনৈতিক উপন্যাস পথের দাবি সেকালে বিপ্লবীদের প্রবল অনুপ্রেরণা জুগিয়েছিল। বইটি ব্রিটিশ সরকার কর্তৃক কিন্তু বাজেয়াপ্ত হয় আর কি। তারপরে শরৎচন্দ্র বাংলায় কিন্তু রাজনৈতিক আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়েছিলেন। তিনি কিছুদিন হাওড়া জেলায় কংগ্রেসের সভাপতি ছিলেন। তৎকালীন রাজনীতি প্রতি বিরক্ত হয়ে তিনি সেই পদ ত্যাগ করেন। শরৎচন্দ্র 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগতারিণী সুবর্ণ পদক পান আর কি। এবারে 1936 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পান ডিলিট উপাধি। তবু এসব পুরস্কার তার কাছে কিছুই নয়, তার আসল পুরস্কার হাজার হাজার পাঠক পাঠিকার অনুরাগ এবং শ্রদ্ধা। আজও তারা তাকে কিন্তু হৃদয়ের সিংহাসনে বসিয়ে রেখেছেন। তারপরে আমরা শেষ জীবনটা জেনে নেব, জীবনাবসান। 1938 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি এই অমর কথাশিল্পী দেবাবসানা হয়, অর্থাৎ তার মৃত্যু হয়। তার মৃত্যুতে মনে পড়ে রবীন্দ্রনাথের লেখা পংক্তি, আর এই পংক্তিটা এটা: যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে, দেশের মৃত্তিকা থেকে নীল যারে হরি, দেশের হৃদয় তাকে রাখিয়াছে ধরি। অর্থাৎ এই একটা কবিতা রবীন্দ্রনাথের, সেটা এখানে শরৎচন্দ্রের জীবনী শেষে অর্থাৎ দিলে একটা খুব ভালো হয়। তোমরা যদি এভাবে প্রজেক্টটা বানাও, এই জীবনীটা লিখো, তাহলে তোমার অনেক নাম্বার তোমাদের বেড়ে যাবে। আর যেহেতু ধরো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আসছে, তাই তোমরা যে কোনো প্রতিষ্ঠানে লিখতে পারো শরৎচন্দ্র নিয়ে এটা। তো যদি ভালো লেগে থাকে শরৎচন্দ্রের জীবনী সম্পর্কে জেনে তোমাদের, তো অবশ্যই কমেন্ট শেয়ার করবে আর লাইক দিতে ভুলবে না। এবং তোমাদের কীরকম ভিডিও চাই, যদি কোনো রকম অসুবিধা থাকে বেঙ্গলি সম্বন্ধে, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সেই সম্বন্ধে ভিডিও দেওয়ার। তাহলে আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।